বাবা, না যেতে ভয় দেখাচ্ছ? তুই ভয় পাচ্ছিস? রাজ তার বাবার দিকে বিরক্তিকর দৃষ্টিতে তাকালো। তার খেলা এবার শুরু হবে। সেও দেখবে ফায়ান খান কিভাবে তার হাত থেকে প্রাণপ্রিয় বোনকে বাঁচায়। জাঁকজমকপূর্ণ আলোক রশ্মিতে ঝলমল করছে খান ভিলা। কোথাও কোনো কিছুর ত্রুটি নেই। নানান লোকদের আগমনে প্রত্যেক জায়গা গমগম করছে। বাইরে কোথাও পা ফেলারও সুযোগ নেই বোধহয়। যেদিকে তাকানো হয় সেদিকেই বড় বড় নেতা, সেলিব্রিটি অথবা বড় বড় বিজনেসম্যানদের দেখা যাচ্ছে। এমপি সৌহার্দ্য ফায়ান খানের একমাত্র বোনের জন্মদিন বলে কথা। নামি দামি মানুষদের আনাগোনা অবশ্যম্ভাবী। ফায়ান সবাইকে সাদরে গ্রহণ করছে, মুখে হাসি ঝুলিয়ে ঝুলিয়ে আলাপচারিতা করছে। তা দেখে আরিমা মুখ বাঁকালো। হে, ঢং দেখলে আর বাঁচি না। কিভাবে দাঁত কেলিয়ে হাসছে। আমার সাথে একটু ভালো ব্যবহার করলে কি হয়? কথা বলার সময় মুখে করলা ঝুলিয়ে রাখে। যখনই আমি কিছু বলবো তার উত্তরে তিতা তিতা কথা বলবে। অভিমানে মুখ ফুলিয়ে রাখলো আরিমা। এই নেতা সাহেবকে যদি সে তার পেছনে না ঘুরিয়েছে, তার নামও আরিমা হাসান পুষ্পনা। 10টায় কেক কাটা হবে। বার্থডে গার্লকে তো সবার সামনেই থাকতে হবে, কিন্তু ফারহাত তার বিপরীত। নিজের রুমে গাল ফুলিয়ে বসে আছে। কেউ তাকে নিচে নামতে পারছে না, কেউ তাকে নিচে নামাতে পারছে না। ফারহা কি মন খারাপ করছে নাকি রাগ করেছে, এই উত্তরটাও কেউ নিতে পারছে না তার থেকে। অবশেষে সোনালি হাল ছেড়ে দিয়ে চলে গেল। উদ্দেশ্য ছেলেকে ডেকে এনে মেয়ের রাগ ভাঙানো। কিন্তু তিনি কি জানেন তার বড় ছেলের কার্যক্রমের জন্য মেয়েটা মুখ ফুলিয়ে রেখেছে। হুড়মুড়িয়ে কক্ষে 6 ভেড়ার ছানা প্রবেশ করলো। ফারহা এক পলক তাদের দেখে আবার মুখ ঘুরিয়ে নিল। সবাই গিয়ে ফারহার সামনে দাঁড়ালো। ওয়াও ফারু, তোকে এই লেহেঙ্গাটাই কি দারুণ লাগছে। ইস, জোস ফারু, জোস। সিমরানের মুখ খুশিতে চিকচিক করছে, কিন্তু তার এই চিকচিক করা মুখশ্রীটা বেশিক্ষণ স্থায়ী হলো না। ইমরানের বাচ্চা, দেখিস না ওর মুড অফ। এখন কিছু কর যাতে ওর মন ভালো হয়ে যায়, তা না করে ওয়াও নাইস জোস। লাস্টেরটুকু ব্যঙ্গ করে বলল আফরিদ। সিমরান চোখ মুখ কুঁচকে তার দিকে তাকিয়ে আছে। আর কেউ না জানলে আরও ঠিকই না ফারু কোনো মুড অফ করে রেখেছে। সে গুটি গুটি পায়ে ফারহার দিকে এগোলো। ফারহার পাশে বসে তার কাঁধে হাত রাখলো। ফারহা এক পলক তার দিকে তাকিয়ে আবার মাথা নিচু করে নিল। মেয়েটার দিকে সে তাকাতেও পারছে না। আচ্ছা ফারু, তোকে একটা প্রশ্ন করি। আরিমার কথায় মাথা নাড়িয়ে সায় জানালো ফারহা। আমি যে তোর ভাবি, তুই কি জানিস? এই পরিস্থিতিতে আরিমার কথাটা কেউ মেনে নিতে পারল না। ফারহা ছাড়া 5 ভেড়ার ছানার কাশি উঠে গেছে। দেখ, আমাদের বিয়ে না হলো হবে তো একদিন। তার আগে তোর বড় ভাইজানের পিছু আমি ছাড়ছি না। আমাকে তুই ভাবি বলে সম্বোধন করবি। আর শোন, ওনার কোনো অপমানে আমি গায়ে মাখি না। ভালোবাসা যখন একতরফা, তখন সেখানে একটু পরিশ্রম করতে হবে, বুঝলি? ফারহা হাসলো। বাকিরা ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে। বুঝাই যাচ্ছে তাদের কথা 5 ভেড়ার ছানা বুঝেইনি। ফায়ান হন্তদন্ত করে উপরে উঠছে। 10টা বেজে গেছে, বোনকে নামাতে হবে। সোনালির থেকে শুনেছে ফারহা মুখ ফুলিয়ে বসে আছে। কারণটা ফায়ান ভালোভাবেই জানে, তার জন্যই বোনটার মন খারাপ। কিন্তু তার কিছু করার নেই। নিজের সিদ্ধান্তে সে অটল। ফায়ান কক্ষে ঢোকার আগেই আরিমা ফারহাকে নিয়ে বেরিয়ে এলো। তাদের পিছনে বাকিরাও এসে দাঁড়িয়েছে। ফারহা একবার আরিমা আর একবার ফারহার দিকে তাকালো, অতঃপর ফোঁস করে শ্বাস ফেললো। ফায়ান একদিক দিয়ে মানলো। ফারহা তার কথার পর আরিমার কথায় বেশি শোনে। মেয়েটা একেবারেই বোনটাকে রপ্ত করে নিয়েছে। নিচে নেমে ফারহা চারপাশটা ভালো করে দেখে নিল। তার বাড়িটা চমৎকারভাবে সাজানো হয়েছে। সামনে টেবিলের উপর কেক রাখা, তার পিছনে ফুল দিয়ে বড় বড় করে লেখা হ্যাপি বার্থডে ফারু। চারপাশে তাকিয়ে চোখ ফিরিয়ে নিচ্ছিল ফারহা, কিন্তু একজনের দিকে দৃষ্টি পড়তেই থমকে গেল সে। চোখ ফিরানোর নাম গন্ধই নেই তার মাঝে। বুকের ভেতর ঢিপ ঢিপ করছে, ভেতরটা জ্বলছে। কেন জ্বলছে তা ফারহার অজানা। আরিমা সবকিছুই খেয়াল করছে। সে মনে মনে দোয়া করছে ফারহা এমন ভুল যেন না করে, না হলে তার জীবন নরক হয়ে যাবে। ফায়ান বোনকে নিয়ে কেক কাটলো। ফারহা পরিবারের মধ্যে সর্বপ্রথম তার ভাইকে কেক খাইয়ে দিল, অতঃপর তার মা সোনালি, তারপর বড় আম্মুর দিকে এগিয়ে গেল। মোহনা তাকে প্রাণ ভরে দোয়া করে দিল। ফারহা আরিমার কাছে যেতে নিলে মাথা নাড়িয়ে না করে আরিমা, কারণ সে মাস্ক খুলবে না। এখানে মাস্ক খুললেই সর্বনাশ হয়ে যাবে। ফারহা একে একে তার বন্ধু মহলের সবাইকে কেক খাইয়ে দিয়ে পরে দম নিল। আফরিদ, বাসায় কখন যাবি ভাই? ভাইয়া, আর একটু পর যাচ্ছি। তুমি কখন যাবে? আমার দেরি হবে, ভাইয়ের সাথে কাজ আছে যে। আচ্ছা ঠিক আছে, তুমি আমাকে বাসার চাবিটা দাও, আমি চলে যাব ঠিক টাইমে।
আচ্ছা। নাদিম আফরিদের হাতে চাবি দিয়ে সেখান থেকে চলে গেল। কিরে, এমপির পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট তোর ভাই? মনিরের কথায় দুপাশে মাথা নাড়িয়ে সায় জানালো আফরিদ। আচ্ছা, তোর ফ্যামিলিতে কে কে আছে রে? কোনোদিন বলিস নি এই ব্যাপারে আমাদের। আফরিদ একটু নড়ে চড়ে বসলো, গলা খাকারি দিয়ে বলল। আমি আর ভাইয়া ছাড়া কেউই নেই, আমরা এতিম। আরিমা ওয়াশরুম থেকে বেরিয়েই যার থেকে পালানোর জন্য এত কিছু ঠিক তার সামনেই পড়তে হলো তার। রাজ এক পা করে আরিমার দিকে এগিয়ে আসতে লাগলো। আরিমা বার কয়েক ঢোক গেলে কয়েক পা পিছিয়ে গেল। না, এই লোকটার সামনে কিছুতেই পড়তে চায়নি আরিমা। কি ব্যাপার জান, মাসটা একটু হলো, কবে থেকে দেখি না তোমায়। বলেই বাঁকা হাসলো রাজ। এখানে কেন এসেছো? চলে যাও এখান থেকে। আহা, যাবই তো। তোমরা কি ভেবেছিলে আমার থেকে লুকিয়ে প্ল্যান করবে আর আমি সেই ব্যাপারে জানবো না? আর এই তুচ্ছ মাস্ক পরে তুমি আমার সামনে নিজের সৌন্দর্য ঢেকে রাখতে পারবে ভেবেছো? বলেই একটানে মাস্ক খুলে নিল রাজ। শোনো বেবি, আমি চাইলেই মাস্ক কেন, তোমার শরীরের কাপ। কে ওখানে? ওখানে কে? কি করছো? এই তোমরা কে? রাজ নিজের মুখ লুকিয়ে সেখান থেকে পালিয়ে গেল। আরিমা এখনো মুখ কুঁচকে দাঁড়িয়ে আছে। বাবা, এই তোমার আসল রূপ? বেশি দিন ভালো সাজতে পারলে না মিস আরিমা? মানে? আরিমা আশ্চর্য হয়ে ফায়ানের দিকে তাকিয়ে আছে। মানে জানতে চাচ্ছ? এই যে খোলামেলা হয়ে রোমান্স করছো, তা বলি শোনো মেয়ে, এই বাড়ি অপবিত্র না, আর না এখানে অশ্লীল কাজ চলে। তুমি এসে এই বাড়িটাকে অপবিত্র করে দিয়েছো। ছি, ফারহার কথাটা একটু ভাবতে। সে যদি জানতে পারে তার প্রাণ প্রিয় বান্ধবী এরকম নষ্টা কাজ করে, সে কতটুকু কষ্ট পাবে জানো? আরিমা বাকরুদ্ধ হয়ে ফায়ানের দিকে ফ্যাল করে তাকিয়ে আছে। কথা বলার শক্তিটুকুও পাচ্ছে না সে। হঠাৎ তার মনে হলো তার নেতা সাহেব তাকে ভুল বুঝেছে। বিশ্বাস করুন। বিশ্বাস? আইবে, এক্ষুনি বের হয়ে যাবে। ছি, এটা আমার বাড়ি, কোনো হোটেল না যে যা ইচ্ছে তা করবে। বাইরে অনেক হোটেল, বাসা ফাঁকা পাবে। আমার বাসায় এসব ফষ্টি নষ্টি চলবে না। বেরিয়ে যাও আমার বাসা থেকে, এক্ষুনি বেরোবে তুমি। গেট আউট। প্লিজ শোনেন। শাট আপ অ্যান্ড গেট আউট। কোনো চরিত্রহীনা মেয়ের জায়গা খানভিড়ায় হবে না। থার্ড ক্লাস বস্তির মেয়ে। আরিমা কেঁপে উঠল, তার পায়ের নিচ থেকে যেন মাটি সরে গেল। সে আর দাঁড়ালো না, ফায়ানকে একবার দেখে নিল। লোকটা অন্যদিকে দৃষ্টি ফিরিয়ে আছে। অতঃপর এক দৌড়ে মেইন গেটের দিকে ছুটল। ফায়ান সেদিকে তাকিয়ে পরপর কয়েকটা শ্বাস ফেলল। অবশেষে আপত বিদায় হলো। মাঝ রাস্তায় আরিমা পা গুটিয়ে ফুটপাতে বসে আছে, দৃষ্টি তার আকাশের পানে। নিজ মনে বুলি আওড়াচ্ছে আরিমা। সেই বুলি কারো শোনার বোঝার সাধ্য নেই। ফায়ান ফারহাকে ডেকে নিয়ে কঠোর নিষেধ করেছিল যেন সে আরিমার সাথে কথা না বলে, সম্পর্ক না রাখে। ফারহা ভাইয়ের মুখের উপর নাকচ করতে পারেনি, আবার সায়ও জানায়নি। এবার তো ফায়ান আরো কথা বলতে দেবে না আরিমার সাথে। তার বন্ধু মহলের ছানাগুলোও কি তাকে ভুল বুঝবে, ঘৃণা করবে? আচ্ছা, আরিমা কি এতই খারাপ? সবাই এক এক করে ছেড়ে চলে যায় তাকে। তখনই একটা কল এলো। আরিমা সেদিকে তাকিয়ে হেসে দিল। কে বলেছে তাকে সবাই ছেড়ে যায়? সবাই ছাড়ে না, আঁকড়ে ধরার চেষ্টা করে অনেকে, কিন্তু নিয়তির কাছে হেরে যায়। তবে যাওয়ার আগে একটা করে স্মৃতি রেখে যায়। প্রত্যুষে যেভাবে পাখির কিচিরমিচির শব্দে চারিদিকে মুখরিত হয়, ঠিক সেভাবেই শোরগোলের শব্দে খানভিলা মুখরিত হয়ে আছে। এটা যেন তেন শব্দ নয়, গ্লাস ভাঙার শব্দ, টেবিল ভাঙার শব্দ, টিভি ভাঙার শব্দ। ড্রয়িং রুমের প্রত্যেকটা জিনিস ভেঙে চূর্ণ বিচূর্ণ করে ফেলেছে খান পরিবারের ছোট কন্যা। কেউ তার ধারে কাছেও ঘেঁষতে পারছে না। ফায়ান তো আরও না, বোনের দিকে এগোতে নিলেই ছুরি দিয়ে সুইসাইডের হুমকি দেয়। অগত্যা সে দাঁড়িয়ে দাঁড়িয়ে বোনের কাণ্ড দেখছে। বেশ খানিক সময় বাদে ফায়ান ফারহার দিকে এগোতে নিলে ভাইয়ের দিকে ছুরি ধরে চেঁচিয়ে বলে, ফারহা, খবরদার যদি আমার দিকে এক পা বাড়িয়েছো, নিজের জায়গায় থাকো, নইলে ভালো হবে না। কেন অযথা বাহিরের নষ্টমের জন্য জেদ করছিস ফারু? কি পেয়েছিস ওর মধ্যে? ফায়ানের কণ্ঠে রাগ ঝরে পড়ছে। সে কিছুতেই তার বোনকে ওই বেহায়া মেয়েটার সাথে মিশতে দেবে না। চুপ করো তুমি। আরো সম্পর্কে আর একটা বাজে কথা বল, দেখো আমি নিজেকে এক্ষুনি শেষ করে দেবো। ওর সাথে থাকতে থাকতে তোর মন মানসিকতাও থার্ড ক্লাস হয়ে গেছে। এই মেয়েকে ফ্যামিলি কি শিক্ষা দিয়েছে কে জানে। ফারহা আগের থেকেও দ্বিগুণ চেঁচিয়ে উঠল। উত্তেজনায় তার হাত পা মৃদু কাঁপছে। জাস্ট শাট আপ। অনেক পড়েছো, এমপি হয়েছো বলে মাথা কিনে নিয়েছো, মানুষ চিনতে শিখেছো। আর এই মেয়েটা এতিম, এই দুনিয়ায় ওর কেউ নেই ভাইয়া, কেউ নেই। ওকে আমি এনেছিলাম নিজ দায়িত্বে এই বাসায়। মেয়েটা আসতে চায়নি জানো তো। আমি তার দিকে তাকাবো কিভাবে? হ্যাঁ, কিভাবে তাকাবো আমি?
আমাকে তুমি তার চোখে ছোট করে দিলে ভাইয়া। আমার ভাই এরকমটা কিভাবে করতে পারে? অধপতন হয়েছে তোমার ভাইয়া। আমি আর ওকে খুঁজে না পাওয়া অব্দি না তোমার বাসার এক গ্লাস পানি মুখে তুলবো আর না তোমার সাথে কথা বলবো। ফারহা দৌড়ে নিজের রুমের দিকে ছুটল। এদিকে রেখে গেল খান পরিবারের বিস্মিত ইয়া বড় বড় চোখ। ফায়ানের কানে এখনো বাজছে মেয়েটা এতিম। কিছুক্ষণ পর ফায়ান নিজেকে ধাতস্থ করে নিয়ে বিড়বিড় করে আওড়ালো, এটিম দেখেই তো এই অবস্থা, ফ্যামিলি থাকলে ভালো শিক্ষাটাই দিত। ফারহা নিজের রুমে এসে একটা ফটো ফ্রেম হাতে নিয়ে বসে আছে। তার চোখ থেকে টপ টপ করে পানি সেই ফ্রেমে গড়িয়ে পড়ছে। ফ্রেমটায় তাদের 7 জনের ছবি, নিচে গুটি কয়েক শব্দে লেখা 7 ভেড়ার ছানা। এই ফ্রেমটা আরিমা তার জন্য বাঁধিয়েছিল তাকে দিবে বলে, বেচারি দিতেও পারেনি। তার আগেই তো ভাইয়া তাকে তাড়িয়ে দিয়েছে। আমার এখানে বসে থাকলে চলবে না, আর ওকে খুঁজতে হবে আমার। নতুন বাসায় শিফট হয়েছে আরিমা। কাল রাতের মধ্যে সে তার ফ্ল্যাট ছেড়ে দিয়েছে। এটাতে ভাড়ায় থাকবে সে। আরিমা ভালোভাবেই জানে সকাল হলেই ফারহা সহ 5 ভেড়ার ছানা ছুটে আসবে। যদি কাহিনী জানে তাহলে। আপাতত আরিমা তাদের সামনে পড়তে চাচ্ছে না। হায় রে আমার জীবন, হায় রে আমার প্রিয় মানুষ। ধোকা, সব ধোকা, সবাই ধোকা দেয় আমায়। এই যে এখনো আমি একা, আমার সাথে কেউ থেকেও নেই। পরিবারের লোকই এই শহরে আছে, তবুও তারা আমায় চিনে না, জানে না। আমার খোঁজ অবধি নেই তাদের কাছে। আমি বেঁচে আছি নাকি মরে গেছি। বাবা মা না থাকলে বুঝি এরকম ভোগান্তি পোহাতে হয়? কি জানি। অতি শীঘ্রই আমি আমার মিশন কমপ্লিট করব। তবে টার্গেট চেঞ্জ। প্রিয় বস, আপনি যদি চলেন ডালে ডালে, আমিও চলি পাতায় পাতায়। আপনার অস্ত্র দিয়েই আপনাকে কোপকাত করবে আরিমা। আফরিদ, এই আফরিদ। আফরিদ ঘুম ঘুম চোখে ঢুলতে ঢুলতে ভাইয়ের পাশে ধপ করে বসে পড়ল। তারপর নাদিমের কোলে মাথা রেখে আবার ঘুম। নাদিম দীর্ঘশ্বাস ফেলল। এই ছেলেকে মানুষ করতে গিয়ে তার অবস্থা নাজেহাল। এর থেকে ছোট বাচ্চাও ঢের ভালো। নাদিম আফরিদের চুলে হাত বুলাতে বুলাতে বলল, খবর শুনেছিস? আফরিদ একবার ভাইয়ের দিকে তাকিয়ে ফের চোখ বুঝল। নাদিম মুস্কি হেসে বলল, জানিস ভাইয়ের বোনের সাথে একটা মেয়ে পড়ে না, ওই যে অরিমা, তোদের ভার্সিটিতে হয়তো চিনিস। কাল রাতে একটা ছেলের সাথে ধরা পড়েছে সে। তখন ভাই তাকে অপমান করে বাসা থেকে বের করে দিয়েছে। আমি পাশেই ছিলাম তাই জানতে পেরেছি। আরিমা নামটা শুনেই আফরিদের কান সজাগ হয়ে গিয়েছিল। এবার সে লাফ দিয়ে উঠে বসলো। নাদিম হকচকিয়ে গেল। কি হলো, এভাবে হা করে তাকিয়ে আছিস কেন? তুমি আমাকে রাতে বলবা না ভাইয়া? কেন, এখানে বলা বলির কি আছে? হাইপার হচ্ছিস কেন? আফরিদ উত্তরটা না কেটে রুমে ঢুকে গেল। তারপর ফোনটা নিয়েই বেরিয়ে গেল। ভাই এই সাত সকালে কোথায় যাচ্ছিস? আফরিদ শান্তস্বরে বলল, আরিমা আমার বেস্ট ফ্রেন্ড ভাইয়া, আর তার সম্পর্কে এমপি যা বলেছে সব মিথ্যা। আমাদের আরো অমন মেয়ে না। মানে আমি নিজ চোখে দেখেছি। মাঝে মাঝে কিছু চোখের দেখা জিনিসও মিথ্যা হয়। ওর সম্পর্কে বাজে কথা বলবা না। আফরিদের যাওয়ার পথে তাকিয়ে নাদিম ভাবতে লাগলো, আসলেই কি তাই? মেয়েটার মুখে সে তীব্র আকাঙ্ক্ষা দেখেছিল কিছু জানানোর, কিন্তু ভাই তার একটা কথাও শোনেনি। এমনিতে ভাই তাকে দেখতে পারে না, তার উপর এইসব কাণ্ড ঘটিয়েছে মেয়েটা। 6 জন আরিমার ফ্ল্যাটের দরজার সামনে অসহায় ভঙ্গিতে দাঁড়িয়ে আছে। দরজায় তালা লাগানো। তাদের আর বুঝতে বাকি নেই যে আরিমা এখানে আর নেই। অবশ্যই এত অপমানের পর মেয়েটা কিভাবে তার সাথে সম্পর্ক রাখবে? এবার ডুকরে কেঁদে ওঠে ফারহা। সে এখন কি করবে? মাপ চাইতে পারবে না আরিমার কাছে। মেয়েটার ফোনও অফ। দোস্ত কাঁদিস না, আমরা আরো কে বের করে আনবই। হ্যাঁ, কান্না করিস না, আমরা আছি তো। ফারহা কাঁদতে কাঁদতে বলল, আমাকে রাতে কিচ্ছু জানানো হয়নি। আমি ভেবেছিলাম আরো একটু পরে এসে আমার পাশে শোবে, তাই ঘুমিয়ে পড়েছিলাম। সকালে ভাই আমাকে জানিয়েছে। আগে জানলে আমি কখনোই তাকে আসতে দিতাম না। মেয়েরা কান্না করছে। ছেলেদের সকলের মুখে হতাশার ছাপ। এখন একমাত্র উপায় ভার্সিটি। আরিমা কি ভার্সিটিতে আসবে? ফায়ান গম্ভীর ভঙ্গিতে বসে আছে। একটু পর তার একটা মিটিং আছে, কিন্তু এতে তার হেলদোল নেই। নাদিমে এক দৃষ্টিতে ফায়ানের দিকে তাকিয়ে আছে। ভাইয়ের মনে চলছে কি আসলে? এভাবে তাকিয়ে আছো কেন? আমি কি তোমার গার্লফ্রেন্ড? ফায়ানের এহেন কথায় নাদিম শুকনো মাটিতে আছাড় খেলো। কাশি উঠে গেছে তার। ফায়ান সেদিকে ভ্রুক্ষেপ না করে বুলিয়ে ওড়ালো, আচ্ছা নাদিম, তোমার কি মনে হয় মেয়েটা নির্দোষ? আমার মনে হচ্ছে না। নাদিম ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে ফায়ানের দিকে। ভাই মানতেই চাচ্ছে না মেয়েটার যে কোনো দোষ নেই। আরিমা বসে বসে প্রস্তুতি নিচ্ছে। আর কিছু সময়ের অপেক্ষা। রাতটা নামুক, তারপরেই সে তার সিক্রেট মিশনে নামবে। আচ্ছা, ফারহা কি তাকে খুঁজছে? বাকি 5 ভেড়ার ছানারা কি জানে তার খবর? তাকে নিশ্চয়ই সিসি করছে তারা। সে কিছুতেই তাদের ঘৃণা পোহাতে পারবে না। আরিমা মনে মনে কিছু ঠিক করে নিয়েছে। মিশনটা শেষ হোক, তাই করবে সে। আরিমা কি জানে 6 ভেড়ার ছানা কিভাবে খোঁজে চলেছে তাকে?
তারা কতটা ভালোবাসে তাকে। জানতে পারলে নিশ্চিত তাদের এত ভোগান্তি পোহাতে হতো না। অন্ধকার রজনী, চারপাশে আধার ব্যতীত কিছুই দেখা যাচ্ছে না। দূর থেকে ঝিঝি পোকার ডাক শোনা যাচ্ছে, হালকাভাবে গাড়ির হর্নের আওয়াজ আসছে কোনো দূরবর্তী জায়গা থেকে। এই অন্ধকারে কিছু লোক বড় বড় বক্স হাতে নিয়ে ট্রাকের দিকে এগোচ্ছে। উদ্দেশ্য ট্রাকটা ভর্তি করে এখান থেকে মাল নিয়ে কেটে পড়া। হঠাৎ তাদের একজন সঙ্গীর চিৎকারে হুড়মুড়িয়ে সেদিকে ছুটল বাকিরা। লোকটার মাথায় গুলি করা হয়েছে। সকলেই সতর্ক হয়ে গেল। আর কয়েকটা বক্স আছে, তাহলেই তাদের কাজ শেষ। এই লাস্ট মোমেন্টে কে এসব করছে? লোকগুলো বিরক্তির সাথে ঘাবড়াচ্ছেও। না জানি কোন আপদ এসে আবার জুটলো এখানে। বারবার কোথা থেকে গুলি আসছে কেউ বুঝে ওঠার আগেই একের পর এক লাশ পড়ে যাচ্ছে মাটিতে। তারা গাছের পিছনের জায়গায় গিয়েও নিস্তার পাচ্ছে না। কোথা থেকে গুলি ধেয়ে এসে এক একজনের শরীর ফুঁড়ে ঢুকে যাচ্ছে। এবার লোকগুলো বেশ ভয় পেয়ে গেল, কারণ তারা আছেই মাত্র 4 থেকে 5 জন। এখন কি করবে তারা? হ্যাঁ, উপায় পেয়েছে। বসকে কল করতে হবে এই মুহূর্তে। তিনি একমাত্র তাদের রক্ষা করতে পারবেন এই বিপদের হাত থেকে। কিন্তু হঠাৎ ঠক ঠক আওয়াজ পেয়ে সবাই মুখ তুলে সামনে তাকালো। আচমকা তারা কয়েক পা পিছিয়ে গেল। এ লোকটাকে ছেলে না মেয়ে কিছুই বোঝা যাচ্ছে না। কালো রঙের হুডির সাহায্যে সমস্ত শরীর আবৃত করে রেখেছে। মুখে মাস্ক, তার উপর চোখে ব্ল্যাক সানগ্লাস। মোট কথা কিছুই বুঝতে পারছে না লোকগুলো। তাদের মাঝে একজন ডায়ালিস্টে গিয়ে কল দিয়েই ফেলবে। এই মুহূর্তে লোকটা সাইলেন্সারকৃত গানটা থেকে বুলেট ছুড়ল। সাথে সাথে মাটিতে লুটিয়ে পড়ল সে। আর তার বাকি সঙ্গীরা ভয়ে রীতিমতো কাঁপছে। আসলে তাদের কাছে মোকাবেলা করার মতো আপাতত কিছুই নেই। তারা জানতো না সেফ জোনে এভাবে একজন তাদের এসে ঘায়েল করে দিতে পারে। এখানে গার্ড থাকার কথা, কিন্তু কেউ গার্ডদের দেখতে পাচ্ছে না। কি করবে কি এখন তারা? কিছু বুঝে ওঠার আগেই বাকিদের লাশও একইভাবে মাটিতে লুটিয়ে পড়ল। যেভাবে বাকিরা শেষ হয়েছিল সেভাবে তাদের জীবনও এখানে ইতি টানল। একে একে সবাইকে শ্যুট করার পর লোকটা মাস্ক খুলে বন্দুকে হালকা ফু দিল, যেখান থেকে এখনো ধোঁয়া বেরোচ্ছে। অতপর মাস্ক পুনরায় পরে নিজের কাজে লেগে পড়ল। হাতে যে সময় বেশি নেই, শেখ ভিলায় হুলস্থুল কাণ্ড বেঁধেছে। রায়হান শেখের মাথায় আইস ব্যাগ চেপে ধরে দাঁড়িয়ে আছে তার ঘরণী রিপা শেখ। রায়হান শেখ সোফায় পা এলিয়ে দিয়ে মরার মতো পড়ে আছে। এত বড় সর্বনাশ কে করলো তার? একদম সর্বশান্ত করে দিয়েছে তাকে। উত্তেজনায় প্রেশার বেড়ে গেছে রায়হান শেখের। রাজ বাবার সামনের চেয়ারে পায়ের উপর পা তুলে বসে আছে, যেন তার কোনো হেলদোলই নেই এই ব্যাপারে। তা দেখে রায়হান শেখের মাথায় আরো আগুন ধরে যাচ্ছে। তার মতে সে একটা গাধা পালছে। রাজ শাহিনকে কল দিয়ে আসতে বলো। রাজ ভুরুকুসকে একবার রায়হান শেখের দিকে তাকালো। কি ওভাবে হাবলার মতো কি দেখছো? তোমার পার্সোনাল অ্যাসিস্ট্যান্টের যে খবর ছিল না এতদিন, ব্যাপার কি আব্বু? তোমার মতো তো আমি গাধা নই, তাই সব খবরই রাখি। ওর মা অসুস্থ, তাই দেখতে গিয়েছিল। তুমি আমাকে অপমান কর সবসময়। কারণ তুই অপমানের যোগ্যই। রাজ রাগে ফুঁসতে ফুঁসতে সেখান থেকে প্রস্থান করলো। ফারু, এই ফারু, ভাইয়ের সাথে কথা বলবি না? ফায়ানের কণ্ঠে অসহায়ত্ব ঝরে পড়ছে। বাইরে সে যতই হাঙ্গামা করুক, মূলত তার বোনকে মন খারাপ অবস্থায় দেখতে পারে না ফায়ান। বুকের ভেতর মনে হয় কেউ পাথর চাপা দিয়ে দিয়েছে। সে দীর্ঘশ্বাস ফেলে আবার ফারহার দিকে তাকালো। সে মুখ ঘুরিয়ে বিছানায় বসে আছে। ফারু, চল, খাবি আমার সাথে? না। না মানে? খেয়াল আছে তোর? কাল থেকে খাওয়া দাওয়া সব বাদ দিয়ে দিয়েছিস। এভাবে চললে কিভাবে হবে? যখন আরুকে অপমান করে তাড়িয়ে দিয়েছিলে তখন মনে ছিল না? তুমি জানতে না আমার হাসি খুশি থাকার পেছনে আমার বন্ধু মহল, বিশেষ করে আরিমা, আমার নতুন করে হাসতে শিখিয়েছে। চল, তুই খাবি আমার সাথে? না, আমি কোথাও যাব না। আমার আরুকে চাই। তার খোঁজ না পাওয়া অব্দি আমি কিছুতেই মুখে কিচ্ছু গ্রহণ করব না। বেরিয়ে যাও তুমি, সামনে আসবে না আমার। বলতে বলতে ফারহা ফুঁপিয়ে উঠল। ফায়ান রাগে হাত মুষ্টিবদ্ধ করে সেখান থেকে চলে গেল। ফারহা একবার ভাইয়ের যাওয়ার পানে তাকিয়ে বলল, আমাকে মাফ করো ভাইয়া। তুমি জানো না আরু আমার কাছে কি। যেদিন জানবে সেদিন তুমিও তাকে চোখে হারাবে। আরিমার ব্যাগ প্যাক করা শেষ, এবার গাড়ি আসার অপেক্ষা শুধু। তারপরই সে এখান থেকে চলে যাবে। মোবাইল বের করে তাদের বন্ধু মহলের ছবিগুলো বের করলো আরিমা। এক চিলতে হাসি ফুটে উঠল আরিমার ঠোঁটে। পরক্ষণেই মুখ কালো করে নিল আরিমা। সুস্থ স্বাভাবিক জীবন যে তার জন্য নয়, সে অন্যের কয়েদি। ফারহা সবার চোখ এড়িয়ে একটা পার্কে এসেছে। এখানে দিয়ে যাওয়ার সময় আরিমা প্রায় বলতো তারা এই শিশু পার্কে ঘুরতে যাবে একদিন। এসব ভাবতেই দীর্ঘশ্বাস বেরিয়ে এলো ফারহার থেকে। কোথায় তুই আরু? আর কোথায় খুঁজলে তোকে পাবো আমি?
প্লিজ দেখা দেন আরো, প্লিজ। হ্যাঁ মিস, এইভাবে শিশু পার্কে এসে শিশুদের মতো কাঁদছেন কেন? ফারহা মাথা তুলে সামনে তাকাতে অবাক হয়ে গেল। সেদিনের সেই ছেলেটা, লোকটার মুখশ্রীটা সে ভুলবে কিভাবে? প্রথম সাক্ষাৎকারেই যে মন দিয়ে বসেছে সে। হ্যালো। জি, কিছু বলবেন? লোকটা ফারহার থেকে কয়েক গজ দূরে ধপ করে বসে গেল। নাম কি আপনার? মাস্ক পরে এই গরমে আছেন কিভাবে? ফারহা ভাবলো সে মাস্কটা খুলে ফেলুক, তাহলে মানুষটা তাকে চিনতে পারবে। আপনি না সুয়ার্দ ফাহিন খানের বোন? এখানে কি করছেন গাছছাড়া? যে কোনো সময় বিপদ আসতে পারে। তাই তো মাস্ক পরেছি, পাছে কেউ ভাইয়ের কাছে বিচার দিয়ে দিলে। ছেলেটা হাসলো। আমি যদি বিচার দিই? ফারহা চোখ ছোট ছোট করে ছেলেটার দিকে তাকালো, যার ফলে ছেলেটা আর জোরে জোরে হাসতে লাগলো। ফারহা এক দৃষ্টিতে ছেলেটার দিকে তাকিয়ে আছে। আচ্ছা, আপনার নাম কি? ছেলেটা এবার রহস্যময়ী হাসি দিয়ে বলল, রাজ, নিশান্ত রাজ শেখ। আরিমা গাড়ি স্টার্ট দেওয়ার আগে ফাহানের ছবির দিকে এক পলক তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলল। আমার এত পাগলমোর কোনো মানে হয় না নেতা সাহেব। আমি যে অন্যের শিকলে বন্দি, আমি চাইলেও আপনার হতে পারবো না নেতা সাহেব। এই যে আপনার থেকে কিছু ভালো মন্দের স্মৃতি নিয়ে গেলাম, আর কি কোনোদিন দেখা হবে আমাদের? ফাহানের ছবিটা বুকের সাথে চেপে ধরে আরিমা বুলিয়া ওড়ালো, ভালোবাসি নেতা সাহেব, বড্ড ভালোবাসি। সেই ছোটকাল থেকেই আপনাকে ভালোবেসে এসেছি নেতা সাহেব, ভালোবেসে যাব আমৃত্যু। অতঃপর গাড়ি স্টার্ট দিয়ে সেখান থেকে প্রস্থান করলো আরিমা। আর কি এই শহরে আসা হবে? নাদিম, জি ভাই। আরিমা মেয়েটার খোঁজ করো। 24 ঘন্টার মধ্যে তার খোঁজ চাই আমার। আর সেদিনের ছেলেটার ডিটেলস খুঁজে বের করবে। নাদিম হতভম্ব হয়ে ফায়ানের দিকে তাকিয়ে আছে। ভাই এসব কি বলছে? তখনই একটা লোক দৌড়ে এসে ফায়ানের সামনে হাঁপাতে লাগলো। রিফাত, আমি বলিনি অনুমতি না নিয়ে আমার ডেস্কে আসবে না? ফায়ানের কপালে রগ ফুলে উঠেছে রাগে। এদের সব কটাকে ছাঁটাই করে দিবে সে। স্যার, ফারহা ম্যাম অ্যাক্সিডেন্ট করেছে, রাস্তার পাশে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে স্যার। জলদি চলেন, নয়তো কিছু একটা হয়ে যেতে পারে। এখন সময়টা মধ্য দুপুর, চারপাশে রোদের প্রকটে আবহাওয়া তেজস্বী হয়ে আছে। গরমে মানুষজন অতিষ্ঠ হয়ে যাচ্ছে, তাই গালি দিয়ে ভরপুর করছে সূর্য মামাকে। এই গরমেও ফায়ানের কোনো হেলদোল নেই। বোনের জন্য যা দরকার পড়ছে সে নিজ দায়িত্বে তা পালন করছে। একবার হসপিটালের ওই মাথায়, আরেকবার এই মাথায় প্রাণপণ ছুটছে ফায়ান। ঘামে শরীর ভিজে জবজব করছে। ঘিয়ে রঙের পাঞ্জাবিটা ফর্সা শরীরের সাথে লেপ্টে আছে। চুলগুলো উস্কো খুস্কো, চোখ দুটো ফুলে একাকার, চোখের খানিক অংশ লাল হয়ে আছে। আচ্ছা, আরিমা যদি এমত অবস্থায় তার নেতা সাহেবকে দেখতে পেত, তবুও কি তার নেতা সাহেবের উপর সে ক্রাশ খেয়ে বসে থাকতো? তার অন্তরস্থল কি ঢিপ ঢিপ আওয়াজ তুলে হাতুড়ি পেটা করতো? হ্যাঁ, করতোই তো। তার নেতা সাহেব যে বড্ড সুদর্শন একজন পুরুষ। হসপিটালের সবার দৃষ্টি ফায়ানের পানে। একজন নেতা যে সব সময় কঠোর ভঙ্গিতে চলাফেরা করে, যার মুখশ্রী সর্বদা গম্ভীরতার ছাপ নিয়ে বেড়ায়, সেই ফায়ান তার বোনের জন্য কতটা আবেগী হয়ে উঠেছে। কত দুর্বল মনের মানুষদের চোখ থেকে পানি গড়িয়ে পড়ছে। কয়েকজন নিজ মনে আওড়াচ্ছে, নিশ্চয়ই ফারাহা খান একজন ভাগ্যবতী মেয়ে। অপারেশন থিয়েটারের লাইট অফ হতে ফায়ান সেদিকে চাতক পাখির মতো তাকিয়েছে। মনে হচ্ছে ডাক্তার বের হলেই ঝাঁপিয়ে পড়বে। ডক্টর, আমার বোনের কি অবস্থা এখন? ডক্টররা ফায়ানের অবস্থা দেখে এখানে ঘাবড়ালো। আজকাল বোনের প্রতি এত সেন্সিটিভ কে থাকে? যখন ফারহাকে নিয়ে এসেছে তখন কতই না পাগলামো করেছে লোকটা। শি ইজ আউট অফ ডেঞ্জার। ভাগ্যিস তাড়াতাড়ি এনেছিলেন, আর একটু দেরি হলেই আমাদের হাতে কিছু থাকতো না। একটু পর কেবিনে শিফট করা হবে, আপনি নিশ্চিন্তে থাকুন। ফায়ান এবার একটু স্বস্তি পেল যেন। বাসার কাউকেই জানায়নি ফারহার অ্যাক্সিডেন্টের ব্যাপারে। ভাই, আপনি এবার বাসায় গিয়ে একটু রেস্ট নিন, অনেক ধকল গেছে আপনার উপরে। নাদিম, কিভাবে বাসায় যাই বলো? বোনটা যে এখানে পড়ে আছে, তাও আমার উপর অভিমান করে। আমার বোনটা সুস্থ হয়েই উঠেছিল, আমার কারণে আবার এর ধারে এই দশা। আল্লাহ না করুক ওর ট্রমার উপর যদি আবার ইফেক্ট পড়ে, আমি নিজেকে ক্ষমা করতে পারবো না। শক্তপোক্ত সুঠামদেহী সুদর্শন যুবকের মুখে অসহায় অবস্থা মানায় না। নাদিম ও ফায়ানের অসহায়ত্বকে দেখতে পারছে না। গাড়িটার খোঁজ করো, কে ধাক্কা দিয়েছে বোনকে, আর আরিমার খোঁজটাও চালিয়ে যাও। আমার বোনকে মারার চেষ্টা, সৌহার্দ্য ফায়ান খানের কলিজায় হাত দেবার সাহস কার আছে? তাকে বের করে আনো, আমি তার কলিজা বের করে দেখবো তার কলিজা কত বড়। আরিমা একটা ডুপ্লেক্স বাসার সামনে সে গাড়ি থামালো। যে কেউ বাসাটা দেখলেই বলে দিতে পারবে কারো শখের বসে গড়া এই বাড়িটা। চারপাশে শুধু ফুল আর ফুলের সমারোহ। আরিমা হর্ন বাজাতেই দারোয়ান হাসি হাসি মুখ করে গেট খুলে দিল। আমিরা গাড়ি পার্ক করে সেই কলিং বেল প্রেস করলো।
ওপাশের মানবী আরিমাকে দেখে অবাক হয়ে তাকিয়ে আছে, যা তার মুখশ্রী দেখেই আরিমা বলে দিতে পারছে, কিন্তু সে সেদিকে তাকালো না। গটগট পায়ে একটা রুমের ভেতর ঢুকে গেল। মেয়েটা সেদিকে তাকিয়ে হতাশ দৃষ্টি ফেলল। আমার বাবাটা কি করে? আরিমার কণ্ঠস্বর ছোট্ট ছেলেটির শ্রবণেন্দ্রিয়ে প্রবেশ করার সাথে সাথে সে পিছু ঘুরল। তার দৃষ্টি হতবাক। সে এ সময় কাঙ্ক্ষিত মানুষটিকে একদম আশা করেনি। ছেলেটি ঝাঁপিয়ে পড়ল আরিমার বুকে। আরিমাও শক্ত করে ছেলেটির মাথা নিজের বুকের সাথে চেপে ধরল। এবার তার শান্তি লাগছে, মনে হচ্ছে তার সবকিছু হালকা হয়ে গেছে, আর না আছে কোনো ক্লান্তি। মাম্মা, তুমি কখন এলে? আমাকে জানাওনি কেন? জানলে কি মাম্মাম সারপ্রাইজ দিতে পারতো। হুম। লাভ ইউ মাম্মাম। এবার আমি তোমাকে ছাড়ছি না। হয় আমাকে নিয়ে যাবে, না হলে আমার সাথেই থাকবে তুমি। তুমি জানো না আরহাম তোমার কত মিস করে। আরহাম ঠোঁট উল্টে আরিমার দিকে উত্তরের আশায় তাকিয়ে আছে। সে জানে তার মাম্মা তাকে এবারও নিষেধ করবে, কিন্তু তাকে অবাক করে দিয়ে তার মাম্মা রাজি হয়ে গেছে। ইয়ে মাম্মাম, তুমি আমার বেস্ট মাম্মাম। মা হয়েছে, তোমার মাম্মামকে ফ্রেশ হতে দাও, এখন জার্নি করে এসেছি তো। আরহাম আরিমাকে ছেড়ে দিল। তার ছোট ছোট গোল গোল চোখ দুটো চিকচিক করছে। ফারহাকে কেবিনে শিফট করা হয়েছে। তার মাথায় কোনো চুল নেই। মাথায় আঘাত পাওয়ার কারণে চুল কেটে ফেলা হয়েছে। হালকা হালকা চুল আছে এখন। দরজা ঠেলে ভেতরে প্রবেশ করলো ফায়ান। ফারহাকে এই অবস্থায় দেখে তার বুকটা ধুক করে উঠল। সে বোনের দিকে এগিয়ে গিয়ে তার পাশে বসলো। বোনের এক হাতে নিজের গালে ছুয়ালো ফায়ান। ফারহা পিটপিট করে চোখ খুলতেই ভাইয়ের বিধ্বস্ত রূপটা তার চোখে ধরা পড়ল। সাথে সাথে চোখ ফেটে অশ্রু কণারা ভিড় জমালো। বোন, কাঁদছিস কেন? ভাইয়া প্রমিস করছে তোর আরুকে তোর কাছে ফিরিয়ে দেবে। ফারহা ঠোঁট ভেঙে কান্না করেই যাচ্ছে। ফায়ান তাকে থামানোর সর্বোচ্চ প্রয়াস চালাচ্ছে, নয়তো সমস্যা হবে। ভাইয়া পচা, জানি তো আমি, তাই বলে এভাবে কাঁদবি? আরিমাকে এনে দেবো বলেছি না? একদিন সময় দে আমায়। আর যে তোকে মারার চেষ্টা করেছে তার চোখ উপড়ে নেব আমি। আমার বোনের দিকে যে তাকাবে তার অবস্থা হবে ভয়াবহ। ফারহা ঈষৎ কেঁপে উঠল। ভাইকে কিভাবে বলবে সে আরিমাকে থামাতে গিয়েই তার এই অবস্থা? না, কিছুতেই বলা যাবে না, না হলে ভাই আরিমার উপর আবার ক্ষেপে যেতে পারে। শুনলাম ফায়ানের বোনের অ্যাক্সিডেন্ট হয়েছে। আরে বেচারি, ছোট্ট শরীরটা হসপিটালের বেডে ছটফট করছে। রায়হান শেখের কথায় রাজ অবাক হয়ে তার দিকে তাকালো। কয়েক ঘন্টা আগেই তো সে ফারহার সাথে দেখা করে এলো। প্রাণবন্ত হাসি হাসি মুখটা মনে পড়তেই রাজের বুক কেঁপে উঠল। এর পিছনে তার বাবার হাত থাকতে পারে না তো? হ্যালো, কেমন আছো? আলহামদুলিল্লাহ, তুই কেমন আছিস পিচ্চি? কতদিন বলছি পিচ্চি ডাকবা না, আমি এক বাচ্চার মা। ছেলেটা হাসলো। ভাইয়া, তুমি কি জানো আমি সব জেনে গেছি? আরিমার মুখে প্রাপ্তির হাসি। খানবাড়ির রহস্য। ছেলেটা কিছুক্ষণ চুপ মেরে রইল। সে ভাবেওনি আরিমা এত ধূর্ত। কি জেনেছিস তুই? আরিমা হাসতে হাসতে বলল, বাদ দাও, দেশে কবে আসছো? আমি তোকে জানাতাম সবটা। আচ্ছা, তবে একসাথে সবার দেখা হচ্ছে। বলেই খট করে কল কেটে দিল আরিমা। কেটে গেছে বেশ কয়েকদিন। ফারহাকে বাসায় আনা হয়েছে। সোনালি যখন মেয়ের এই অবস্থা জেনেছে, তাকে আটকে রাখা দুঃসাধ্য হয়ে গিয়েছিল। ওনার কোমরের ব্যথা থাকার দরুন বেশিক্ষণ গাড়িতে বসে থাকতে পারবে না। তাই ফায়ান যত দ্রুত সম্ভব বোনকে বাসায় নিয়ে এসেছে। মোহনা অবশ্য গিয়ে দেখে এসেছিল। বন্ধুমহল যখন ফারহার অ্যাক্সিডেন্টের খবর শুনে একদম হন্তদন্ত হয়ে ছুটে এসেছিল সবাই। বেলা, সিমরান কেঁদে কেটে অস্থির। এক বান্ধবীর খোঁজ পাওয়া যাচ্ছে না, আবার আরেকজন মাথা ফাটিয়ে বসে আছে। তাদের কি কান্না না করলে চলে? এটা মোটেও ভালো কথা না। তাই তো তারা ইচ্ছে মতো কাঁদছিল, কিন্তু ফায়ানের ধমকের ভয়ে সবার সুরসুর করে চলে যেতে হয়েছে। ফারহা নিজের কক্ষে বিছানার সাথে হেলান দিয়ে বসে আছে। তার কিছুই ভাল লাগছে না। ওই দিন পার্ক থেকে বাসায় ফেরার পথে আরিমাকে দেখেছিল সে। গাড়ি চালিয়ে কোথায় যেন যাচ্ছে। ফারহা আরিমাকে চিনতে মোটেও ভুল করবে না। ফারহা পিছন থেকে অনেক ডাকাডাকি করার পরেও যখন আরিমা শুনল না, তখন সে প্রাণপণে ছুটে চলল, কিন্তু ফলাফল শূন্য। একটা আস্ত গাড়ির সাথে সে কি পেরে উঠবে? তখনই অপোজিট থেকে একটা গাড়ি এসে ধাক্কা দিল, আর তার মাথা গিয়ে ইটের সাথে লেগে গড়গড় করে রক্ত পড়তে লাগলো। ফারহা দীর্ঘশ্বাস ফেলল। ফারু, এত কি ভাবিস তুই আজকাল? কখন থেকে ডাকছি তোকে? ফায়ানের গম্ভীর কণ্ঠ কর্ণগোচর হতেই ফারহা চমকে উঠল। না ভাইয়া, তেমন কিছু না। যাই হোক,
একটা নিউজ দিতে এসেছি। কি? সন্ধ্যায় ভাইয়া ভাবিরা আসবে। ফারহা কিছুক্ষণ ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকলো ভাইয়ের দিকে। কিছু সময় পরেই চেঁচিয়ে উঠল, তার যেন বিশ্বাসই হচ্ছে না এবার তাকে পায় কে। সারাদিন ছুটাছুটি করবে। ফায়ান দুই কানে হাত দিয়ে বিরক্তিতে ফারহার দিকে তাকিয়েছে। ফারহা একবার ভাইয়ের দিকে তাকিয়ে দাঁত বের করে ক্লোজ আপ মার্কা হাসি দিল বোনের অঙ্গি ভঙ্গি দেখে। ফায়ান নিজেও ফিক করে হেসে দিল। আরিমা আড়ামোড়া ভেঙে বিছানা থেকে উঠে বসলো। ফোনটা হাতে নিয়ে সময় দেখতেই তার চক্ষু চড়ক গাছ। এতক্ষণ সে ঘুমিয়েছে? আরহামকে নিয়ে দুপুরের দিকে শুয়েছিল আরিমা। এখন বিকেল হয়ে গেছে, তার ছেলেটা কোথায় গেল? আরহাম, আরহাম, কোথায় তুমি? আরহামের কোনো আওয়াজ আসছে না। আরিমা মনে মনে ভয় পেতে লাগলো, কেউ তাদের খোঁজ পেয়ে গেল না তো। অদৃশ্য ভয় আরিমার সর্বাঙ্গে জাপটে ধরল। সে দ্রুত পদে বিছানা ছেড়ে নামলো। আরহাম বাবা, কোথায় তুমি? মাম্মা ডাকছে তো। আরহাম! আরিমা দ্রুত গেটে গিয়ে দারোয়ানের কাছে জানতে চাইলো আরহাম বের হয়েছে কিনা। দারোয়ান ঘাড় নাড়িয়ে না জানালো। ঠিক তখনই বাগান থেকে খিলখিল করে হাসির শব্দ আরিমার কানে এসে ঠেকলো। সাথে সাথে আরিমা ছুটে বাগানে চলে গেল। স্বস্তির শ্বাস ছাড়লো আরিমা। এগিয়ে গিয়ে ছেলেটাকে জড়িয়ে ধরলো। বাবা, মাম্মাম তোমাকে খুঁজেছে কত জানো? মাম্মামকে কষ্ট দাও কেন? চিন্তা হয়তো মাম্মামের। তুমি ছাড়া মাম্মামের কে আছে? আরহাম কিছু না বুঝে ফ্যালফ্যাল করে তার মাম্মার দিকে তাকিয়ে আছে। তার ছোট্ট মস্তিষ্কটা বুঝতে পারছে তার মাম্মা কষ্ট পেয়েছে, আর কষ্টটা সেই দিয়েছে। সরি মাম্মা, আর হবে না। আরিমা রাহার দিকে চোখ পাকিয়ে তাকালো। আরহামকে নিয়ে বেশিক্ষণ বাইরে থাকবে না, জানো না ও আমার কি? রাহা ভয়ে কথা বলল না, শুধু মাথা নিচু করে রাখলো। ফারহা বাসা থেকে বের হয়েছে। ফায়ান এই সময় বাসায় থাকে না, এটাই সুযোগ। একটু বন্ধু মহলের সাথে দেখা করে আসবে। বড্ড মিস করছে তাদের। শোনাতে হবে না আরিমাকে পেল কিনা। ফায়ান অবশ্য কোনো খোঁজ পায়নি, কে বা কারা ধাক্কা দিয়েছে আরিমাকে। কোনো সিসিটিভি ফুটেজও ছিল না রাস্তায়। তা শুনে ফারহার দেহে যেন দম আসে। কিছু সময় পরেই দূরে একটা ছেলেকে দেখতে পেল ফারহা। কারো কাছে লিফট চাচ্ছে ছেলেটা। আরে এটা যে রাজ। ফারহা ড্রাইভারকে গাড়ি থামাতে বলল। কাজ নামিয়ে রাজের উদ্দেশ্যে বলল, এই যে, আপনি কোথাও যেতে চাচ্ছেন? চাইলে আমার সাথে আসতে পারেন। না, সমস্যা নেই, আমি অন্য গাড়ি নিয়েই যেতে পারবো। আরে আসুন প্লিজ, সমস্যা নেই। রাজ কিছু একটা ভেবে গাড়িতে চেপে বসলো। তুমি কোথায় যাচ্ছ? ফ্রেন্ডদের সাথে দেখা করতে। আচ্ছা, শুনলাম অ্যাক্সিডেন্ট করছিলে নাকি? এখন কেমন ফিল করছো? ফারহা হকচকিয়ে গেল। তার নিষ্পাপ মন ভেবে নিল রাজও তাকে পছন্দ করে, এমনকি তার অগোচরে তার খোঁজ খবর রাখে। জি ভালো আছি। তা এই অবস্থাতে বাইরে না বের হলে চলতো না? আপনি দেখি ভাইয়ার মতো আমার ঘরে বন্দী হয়ে থাকতে ভালোই লাগে না। বলেই মুখ ফুলালো ফারহা। রাজ তা দেখে হালকা হাসলো। আচ্ছা, গাড়ি থামাও, আমি এসে গেছি। থ্যাঙ্কস ফর লিফট। ফারহা হেসে মাথা নাড়ালো। ফায়ান অনেকক্ষণ যাবৎ নাদিমকে খেয়াল করছে। নাদিম কিছু নিয়ে টেন্স। ফায়ান ঢের বুঝতে পারছে, কপালে ঘামের সাথে চিন্তার ছাপ স্পষ্ট। ফায়ান কিছু বলছে না, অপেক্ষা করছে নাদিম কখন তাকে বলে। নাদিম, এক গ্লাস পানি দিতে পারবে? ফায়ানের সামান্য শান্ত কণ্ঠের বাক্য শুনেও নাদিম চমকে গেল। অতঃপর হাসি হাসি মুখ করে ফায়ানের জন্য পানি এনে দিল। নাদিমের হাত কাঁপছে। পানিটুকু খাও। নাদিম প্রথমে হকচকিয়ে গেলেও নিজেকে ধাতস্থ করে পানিটুকু খেয়ে নিল। এবার বলো কি হয়েছে? নাদিম কিছু সময় অসহায়ের মতো ফায়ানের দিকে তাকিয়ে থাকলো। তারপর হু হু করে কেঁদে উঠল। নাদিমকে বাচ্চাদের মতো কাঁদতে দেখে ফায়ান কিছুটা ভড়কালো। ফায়ান নাদিমকে সময় দিল নিজেকে ঠিকঠাক করে। নাদিম বলল, ভাই আমি আমার ছোট ভাইকে খুঁজে পাচ্ছি না। বিকেলে বের হয়েছিল, এখন রাত হয়ে গেছে। ওর একটু আগে অন থাকলো, এবার অফ দেখাচ্ছে। ভাই আমার আপন বলতে ও ছাড়া আর কেউ নেই ভাই। কাঁপতে কাঁপতে কথাগুলো বলে ফের ডুকরে উঠল নাদিম। এত হাইপার হচ্ছ কেন? ছেলে মানুষ হয়তো বন্ধুদের সাথে ঘুরতে গেছে, চলে আসবে। না ভাই, ও কখনো এমন করে না। আমাকে বলে যায় চার্জ না থাকলে বন্ধুদের ফোন থেকে কল দেয়। আচ্ছা, আমি দেখছি, চিন্তা করো না, আমি আছি না। আমি থাকতে কোনো ভয় নেই। রাত বাজে 3টা। নাদিম দু চোখের পাতা এক করতে পারছে না। একবার ঘরের এই কোণে যাচ্ছে তো আরেকবার ওই কোণে যাচ্ছে। চিন্তায় মূর্ছা যাচ্ছে সে। তার ভাইটা কোথায়? কোনো বিপদ হলো না তো? তার এই কাজের জন্য সে ভাইকে লোকের সামনে তেমন পরিচয় করিয়ে দেয় না। পাশে ভাইয়ের উপর কোনো বিপদ এলে আর ভাবতে পারছে না সে।
তখনই কলিং বেলের শব্দে হুঁশ ফিরল নাদিমের। এত রাতে কে এলো? আফরিদ নয় তো? ভোরের আলো ফুটতেই খানভেলায় হুলস্থুল আয়োজন। বাড়ির বড় ছেলের বউ যে দেশে এসেছে, তাদের এই সামান্য আয়োজন না করলে চলে? যদিও তাদের সামান্য আয়োজন মানে এলাহি কাণ্ড। ফারহা পিটপিট করে চোখ খুলল। শরীরের উপর ভারী কিছুর উপস্থিতি পেয়ে ভড়কালো প্রথমে, অতপর যখন কাঙ্ক্ষিত মানুষটিকে দেখতে পেল, খুশিতে চেঁচিয়ে উঠল ফারহা। সে তো ভুলেই বসেছিল আজকে ভাইয়া ভাবি আসবে। ফারহা তার বুকে শুয়ে থাকা ছোট দিয়াজকে নিয়ে রুম থেকে বের হলো। ধপাধপ সিঁড়ি বেয়ে নিচে নামতেই ভাবিকে দেখতে পেল, মা আর বড় মার সাথে গল্প করছে কিছু একটা নিয়ে। ফারহা গিয়ে ভাবির পাশে ধপ করে বসে পড়ল। দিশা যেন অবাক না হয়ে পারছে না, তার ছোট ননদ কি সুস্থ হয়ে গেছে? ও তো অসুস্থ ছিল। আগের বার যখন এসেছিল, ফারহা কারোর সাথে দেখা করেনি, এমনকি তার ভাই ও দিয়াজের সাথেও না। সবসময় চিৎকার করে গেছে। অবশেষে ফারহা সুস্থ হলো ভাবতে একগাল হাসলো দিশা। ভাবি, এভাবে আমাকে দেখো না তো। ভাইয়া যদি জানে তুমি আমার উপর ক্রাশড, একটা থাপ্পড়ও মাটিতে পড়বে না, সব গুলে গুলে পিঠে জায়গা পাবে। দিশা অবাক হওয়ার ভান ধরে দুই হাত গালে লাগিয়ে বলল, আসলে ফারহা, জিসান তোমাকে মারে? হ্যাঁ ভাবি, জানো না তো তুমি। তোমাকে আজ সব বলবো। তোমার জামাইটা একদমই ভালো না। আগে কত শত প্রেম যে করেছে জানো না তো তুমি। দিশা চক্ষু দুটো বড় বড় করে নিল। এবার সে ফারহার কথা বিশ্বাস করে নিয়েছে, কারণ তাদের পারিবারিকভাবে বিয়ে হয়েছে, প্রেমের বিয়ে না। ঠিক তখনই কেউ পিছন থেকে এসে ফারহার কান মুড়িয়ে ধরল। ফারহা অস্ফুট স্বরে আর্তনাদ করে উঠল, আমি তোকে মারি, পেঁচি কোথাকার! ফারহা কান ছাড়াতে ছাড়াতে বলল, মারই তো, এখনো তো মারছো। দেখেছো ভাবি, ভাইয়া তোমাকে দেখে ভয়ই পায় না, আমাকে মারছে। আমি তো সুইট একটা বোন, কিসের আদর করবে? ফারহা গাল ফুলালো। জিশান হেসে ফারহার গাল দুটো টেনে দিল। ফারহা দুম করে কিল বসিয়ে দিল জিশানের পিঠে। এটা নতুন কিছু নয়, তারা দুজন একদম ফ্রেন্ডলি। প্রথম প্রথম জিশান ধমক দিলেও কাজ হয়নি, উল্টো কেঁদে কেটে বান ভাসাতো। তাই আর কিছু বলেনি জিশান। তোর জন্য গিফট এনেছি, যা চেক কর গিয়ে। ফারহা উৎফুল্ল হয়ে দিয়াজকে কোলে নিয়ে ছুটল। পিছন থেকে ভাইয়া ভাবিরা অনেক থামতে বলেছে, কিন্তু তার থামার নাম নেই। বোনটা সুস্থ হয়ে গেছে, যাক আলহামদুলিল্লাহ। কিন্তু কিভাবে পসিবল হলো? মোহনা ছেলের দিকে তাকিয়ে বলল, আরিমার জন্যই তো সব সম্ভব হলো বাবা। এই আরিমটা কে? মাথা নিচু করে ড্রয়িং রুমে ভাইয়ের সামনে বসে আছে আফরিদ। মাথা তুলে ভাইয়ের দিকে তাকাতে পারছে না। কাল রাতে সে ড্রিঙ্ক করে মাঝরাতে বাসায় ফিরেছে, তার জন্য নাদিমের হাতে কয়েকটা চড় থাপ্পড়ও খেতে হয়েছে বই কি। কি হয়েছে? এভাবে সঙ্গের মতো বসে আছিস কেন? ভাইয়া সরি। অস্ফুট স্বরে বুলিয়ে ওড়ালো আফরিদ। সরি? তোকে কতবার মানা করেছে এসব খাবি না? কল ধরিসনি, ফোন অফ রেখেছিস, কিছু বলেও যাসনি। বলি কি আমাকে মারতে চাস তুই? এত চিন্তায় না ফেলে মেরে ফেল আমায়। আফরিদ এগিয়ে গিয়ে ভাইকে জড়িয়ে ধরল। তার বড্ড ভুল হয়ে গেছে, আসলেই ভুল হয়েছে। কাল তার বেরোনো মোটেই উচিত হয়নি। দেখ ভাই, তুই ছাড়া আমার আর কেউ নেই এই দুনিয়ায়। প্লিজ এমন কিছু করবি না যাতে করে তোকে হারাতে হয়। আমার জন্য হলেও নিজেকে ভালো রাখ তুই। ভাইয়া আই এম সরি, আর হবে না, এবারের মতন মাফ করে দাও। নাদিমের কিরকম অদ্ভুত ঠেকলো আফরিদের কথা, কিন্তু সে পাত্তা দিল না। ভাইকে ফিরে পেয়েছে, এটাই অনেক। আরিমা সকাল সকাল ঘুম থেকে উঠে দেখে আরহাম তার দিকে হাসি হাসি মুখে তাকিয়েছে। কি নিষ্পাপ তার হাসি, কিন্তু এটা সুবিধের ঠেকছে না আরিমার। নিশ্চিত কোনো আকাম করেছে আরহাম। আরিমা একটু দূরে রাহাকে দেখতে পেল, সেও ঠোঁট চেপে হাসছে। এবার আরিমার কপালের ভাঁজ গাঢ় হলো। কি ব্যাপার, তোমরা হাসছো কেন? আরিমার কথায় এবার আরহাম উচ্চস্বরে খিলখিলিয়ে হেসে দিল, আর তার সাথে তাল মিলিয়ে রাহাও হাসছে। রাহা একটা আয়না এনে আরিমার হাতে দিল। আয়নার দিকে তাকিয়ে আরিমার চক্ষু চড়ক গাছ। কিছুক্ষণ ড্যাব ড্যাব করে নিজের প্রতিবিম্বের দিকে তাকিয়ে ফিক করে হেসে দিল আরিমা। তিনজন সমান তালে হাসছে। আরিমা অনেক কষ্টে হাসি চেপে রেখে আরহামকে উদ্দেশ্য করে বলল, আরহাম যাও ড্রয়িং রুমে, আমি ফ্রেশ হয়ে আসছি। এসব মার্কার দিয়ে কি করেছো তোমার মুখে? মাম্মাম, আমি তো পাপাকে দেখিনি, তাই দেখছিলাম তোমাকে পাপ্পা বানালে কেমন লাগে। আরিমার কলিজাটা যেন সলাৎ করে উঠল, ভেতরটা দুমড়ে মুচড়ে গেল। সে অসহায় দৃষ্টিতে আরহামের দিকে তাকালো। বোকা আরহাম কি জানে সে কি বলে ফেলেছে? বাবা, মাম্মাম আজ তোমাকে নিয়ে দূরে চলে যাবে, যাও নিচে, আমি আসছি। বলেই ওয়াশরুমের দিকে ছুটল আরিমা।
এখানে আরেক সেকেন্ড সময় ব্যয় করলে আরহাম তার চোখের পানি দেখে ফেলতে পারে। আরিমা ওয়াশরুমে গিয়ে দরজায় পিঠ থেকে শূন্যে দৃষ্টি দিল। সে কিছুতেই পুরনো স্মৃতির মুখোমুখি হতে চাচ্ছে না। কি করবে এখন সে? এদিকে বস বারবার কল দিয়ে মাথা খেয়ে ফেলছে। তার জীবনটা কবেই না শেষ হয়ে যেত যদি না আরহাম থাকতো। আফরিদ ফিরেছে? নাদিম খুশিতে গদগদ হয়ে বলল, জি ভাই, রাতে ফিরে এসেছে। ফায়ান সেদিকে তাকিয়ে ফিসেল হাসল। নাদিম কিছুই বুঝতে পারল না, জিজ্ঞেস করার সাধ্যও তার নেই। আরিমা গাড়ি চালাচ্ছে আর তার পাশের সিটে আরহাম আরামসে কার্টুন দেখছে আর একটু পর খিলখিল করে হাসছে। আরিমা সেদিকে তাকিয়ে মৃদু হাসল। আরহাম? জি মাম্মাম। আরহাম ফোন থেকে চোখ সরিয়ে আরিমার দিকে পূর্ণ দৃষ্টি দিল। সে তার মাম্মার সব কথায় মনোযোগ দিয়ে শোনে। তার মতে তার মাম্মা পৃথিবীর বেস্ট মাম্মা। তার সব কথাই গুরুত্বপূর্ণ। তুমি তো জানো তোমার মাম্মা ভয়ঙ্কর লোকদের সাথে ডিসুম ডিসুম করে। তুমি কি ভয় পাবে? ভয় পেতে পারবে না, কিন্তু না হলে আবার মাম্মাম তোমাকে রাহা আন্টির কাছে রেখে আসবে। আরহাম ছোট ছোট করে আরিমার দিকে তাকালো। মাম্মা, আমি আরহাম। তুমি কেমন সাহসী? আমি তোমার বাচ্চা মাম্মাম, তোমার মতোই সাহসী আমি। আগের বার কয়েকটা লাঠি, উষ্টা, চিমটি, কিল, ঘুষি শিখিয়ে রেখে গিয়েছিলে না, ওগুলো আমার মনে আছে। আরহামের স্টাইল করে কথা বলে দেখে আরিমা অট্ট হাসিতে ফেটে পড়ল। আরহামও মাম্মার দিকে তাকিয়ে খিলখিল করে হাসছে। তখনই হলো বিপত্তি। ফায়ানরা সপরিবারে বাইরে বের হয়েছে। বাড়িতে শুধু সোনালি, মোহনা আর কাজের মেয়েটাকে রেখে এসেছে। ফায়ান আসতে চায়নি। ফারহা আর জিশানের জোরাজুরিতে আসতে হয়েছে। তার কত কাজ, এসবে সময় আছে তার? তবুও দুই পাগলে তাকে টেনে আনলো। কিছু দূর যেতেই রাস্তায় জটলা দেখতে পেল ফায়ান। গাড়ি সে চালাচ্ছে, তার পাশে জিশান, পিছনে দিয়াস, ফারহা আর দিশা। জলদি গাড়ি থামালো সে। ওখানে কি অ্যাক্সিডেন্ট হয়েছে? ফারহাও বের হয়ে এলো। ফায়ান নিষেধ করা সত্ত্বেও সে মানেনি। সাথে যে জিশান আছে তার কোনো ভয় নেই। তারা সবাই ভিড়ভাট্টা এড়িয়ে সামনে গেল। একটা গাড়ি গাছের সাথে অ্যাক্সিডেন্ট হয়েছে। আশ্চর্য, ভেতরে লোক নেই নাকি? সবাই তামাশা দেখছে দাঁড়িয়ে দাঁড়িয়ে। ফারহা গাড়িটার দিকে এগিয়ে গেল। ভেতরে উকি দিতেই তার বুকটা ধক করে উঠল। কেন জানি আত্মাটা কুডাকছে তার। অস্থিরতা জাপটে ধরেছে তাকে। একটা মেয়ে উল্টো দিকে হয়ে বুকে কিছু জাপটে ধরে পড়ে আছে। ফারহা এক ঝটকায় মেয়েটাকে একদিকে ফেরানোর সাথে সাথে কয়েক কদম পিছিয়ে গেল। আরো! ফারহার চিৎকারে ফায়ান হুড়মুড়িয়ে গাড়ির দিকে এগোলো। দিশা এসে ফারহাকে চেপে ধরল। ফায়ান একবার আরিমার দিকে তাকাচ্ছে, তো আরেকবার তার বুকে গুটি গুটি মেরে শুয়ে থাকা বাচ্চাটার দিকে তাকাচ্ছে। কি নিষ্পাপ বাচ্চা, মনে হচ্ছে মায়ের বুকে নিশ্চিন্তে ঘুমাচ্ছে। কে এই বাচ্চা? আরিমাকে দেখে মনে হচ্ছে কোনো বড় বিপদ থেকে বাঁচানোর জন্য বাচ্চাটাকে আঁকড়ে ধরেছে, যেন কোনো আঁচড় না লাগে বাবুটার গায়ে। আরিমা পিট পিট করে চোখ খুলল। তীব্র আলো চোখে ঠেকতেই সে আবার চোখ বন্ধ করে নিল। খানিক সময় বাদে চোখ খুলে চারপাশে তাকালো আরিমা। সে এখন কোথায়? ভালোভাবে তাকাতেই বুঝতে পারলো সে হসপিটালের বেডে শুয়ে আছে, এক হাতে ক্যানোলা। কিন্তু সে এখানে কিভাবে এলো? মস্তিষ্কে চাপ পড়তেই আরিমার সব মনে পড়ে গেল। তার মস্তিষ্ক বিভ্রান্ত। ছেলে হারানোর ভীতি এসে চেপে ধরলো আরিমার বক্ষস্থলে। ক্যানোলা খুলে রেখে আস্তে আস্তে বেড থেকে নামলো। মাথা চক্কর দিচ্ছে তার। মাথায় ব্যান্ডেজ করা, হয়তো মাথায় আঘাত পেয়েছে সে। দ্রুত পদে বের হয়ে চারপাশের করিডোরে চোখ বুলাচ্ছে আরিমা। তার ছেলে কোথায়? আশেপাশের কেবিনে চোখ বুলিয়ে নিল আরিমা। নেই, কোথাও আরহাম নেই। তাহলে কোথায় গেল তার ছেলে? আরহামকে তার থেকে ছিনিয়ে নিল কে? আরিমা সেখানে বসেই হাউমাউ করে কাঁদতে লাগলো মুখ ঢেকে। চিৎকার করে কাঁদছে সে। একবার যেহেতু সে তার ছেলেকে নিয়ে গেছে আর ফেরত দিবে না, আরহাম তার আম্মাকে ছাড়া কিভাবে থাকবে? আরিমার চিৎকার শব্দে আশেপাশের স্টাফ থেকে শুরু করে সব লোকজন করিডোরে ভরপুর হয়ে গেল। কেউ কিছু বুঝতে পারছে না। এই মেয়ে কান্না করছে কেন? আরিমার কোনো দিকে খেয়াল নেই। হসপিটালে এভাবে চিৎকার করে কাঁদার রুলস নেই, তা আরিমার মাথা থেকেই বেরিয়ে গেছে। হঠাৎ কেউ এসে আরিমাকে জড়িয়ে ধরায় তার হুঁশ ফিরল। এই ছোট ছোট হাত দুটি আরিমার বড্ড চেনা।
সে মুখ থেকে হাত সরিয়ে আরহামকে জাপটে ধরল, চোখে মুখে চুমু দিয়ে ভরিয়ে দিল। তার প্রাণ পাখিটা যেন ফিরে এলো। অবশেষে আরহামকে নিজের বুকের সাথে আঁকড়ে ধরল আরিমা। মাম্মামকে রেখে চলে যাও কেন? মাম্মাম কষ্ট পায় তো, মাম্মামের বুকে ব্যথা হয়তো, আরহাম তার থেকে দূরে থাকলে। আরহাম ঠোঁট ভেঙে কাঁদছে, কাঁদতে কাঁদতে উত্তর কাটল, মাম্মা তুমি ঘুমিয়েছিলে তাই আঙ্কেলটা বলল তার সাথে ঘুরতে যেতে। আমি যেতেই চাইনি, কিন্তু আঙ্কেলটা জোর করেছে তাই গিয়েছিলাম। সরি মাম্মা, আরহাম আর তোমায় কষ্ট দিবে না। বলেই আরিমার মুখে চুমু খেল আরহাম। আরিমার ভেতরখানা এবার শান্ত হলো। কিন্তু কে তাদের এখানে এনেছে? ভাবনাটা মাথা ছাড়া দিয়ে উঠল। ইতিমধ্যে সবাই যে যার কাজে ব্যস্ত হয়ে পড়েছে। মা তার ছেলেকে ফিরে পেয়েছে, এখানে আর কি বা বলবে তারা? শুধু কিছুক্ষণ দাঁড়িয়ে তাদের ভালোবাসা দেখল। আরিমা চোখ তুলে একটু দূরে ফায়ানকে দাঁড়িয়ে থাকতে দেখে চমকালো, পরক্ষণে নিজেকে ধাতস্থ করে নিল। আবার আরিমা ফায়ানের দিকে তাকালো, ফায়ান এখনো তার দিকে তাকিয়ে আছে। আরিমার বেশ অস্বস্তি লাগতে শুরু করলো। নেতা সাহেব এখানে কিভাবে এলেন? উঠো। ফায়ানের আওয়াজ শুনতেই আরিমা আরহামকে জাপটে ধরে নিজের সাথে। এই লোকের সঙ্গে সে কিছুতেই যাবে না। ওনার সাথে যাওয়া মানে নিজের বিপদ নিজে ডেকে আনা। তাছাড়া সেদিনের অপমান ভোলেনি সে। উঠতে বলেছি। না, আমি আপনার সাথে কোথাও যাব না। কাট কাট জবাব আরিমার। যাবে না? ফায়ানের কণ্ঠ শান্ত দেখে আরিমা অবাক না হয়ে পারছে না। এই লোক এভাবে শান্ত হয়ে আছে কেন? ঝড় আসার পূর্বাভাস নয় তো? ফায়ান আরহামকে টেনে এনে কানে কানে কিছু বলল। এতে আরহাম খুশিতে নেচে উঠল যেন। আরিমা শুধু ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে, কিছুই বুঝতে পারছে না সে। ফায়ান এগিয়ে এসে আরিমাকে কোলে তুলে নিল। আরিমা শকড, ভীষণভাবে শক সে। তার নেতা সাহেব তাকে কোলে নিয়েছে। পরক্ষণেই পাবলিক প্লেসে ভেবে আরিমা হাত পা ছোটাতে লাগলো, কিন্তু শক্তপোক্ত কাঠের মতো শরীরটার সাথে তার এই লিকলিকে ছোট্ট শরীরটা পেরে উঠল না। আরিমা খানিক সময় বাদেই হাঁফিয়ে উঠল। এই তোমার শক্তি? তাছাড়া এতদিন আমার সান্নিধ্যে আসার জন্য ছটফট করেছো, এবার আমি নিজ থেকে তোমার কাছে এলাম, এখন ছটফট করছো কেন? এই বলে ফায়ান আরেকটু চেপে ধরলো আরিমাকে নিজের সাথে। আরিমা না পেরে ফায়ানের পাঞ্জাবির কলার শক্ত করে হাতের মুঠোয় নিয়ে নিল। আগে আগে নাদিম আর আরহাম হেঁটে চলেছে। নাদিম আরহামের হাত ধরে হেঁটে চলেছে, পিছনে এসে ভুলেও তাকাবে না। এদিকে আরিমা ড্যাব ড্যাব করে ফায়ানের দিকে তাকিয়েছে। নেতা সাহেবের হলোটা কি? ভূত চেপেছে মাথায়। শেখ ভিলায় আবহাওয়া গরম। রাজ ঘরের জিনিসপত্র ভেঙে চুরমার করে ফেলেছে। ফায়ান তার সম্পূর্ণ প্ল্যান নষ্ট করে দিয়েছে। রাগে রাজের হাত পা কাঁপছে। কি হলো? এভাবে নেগিয়ে রুগীর মতো কাঁপছো কেন? বাবা, ভালো হবে না কিন্তু। রায়হান শেখ কিটকিটিয়ে হাসছে। কেন বাবা, ভুল কিছু বলেছি? ফাইনের সাথে লাগতে গেলে এমনই হয়। তুমি তো লাগতে গিয়েছিলে, আমার থেকে করুণ অবস্থা হয়েছিল তোমার। গোটা একদিন এক রাত জেলেছিলে, বাইরের হাওয়াও খেতে পারোনি তুমি, আবার আমাকে বোঝাতে এসেছো। রায়হান শেখ কিছুটা দমে গেল ছেলের কথায়। শোনো বাবা, এইবার লুকোচুরি নয়, সামনাসামনি যুদ্ধে নামতে হবে, নাহলে ফাঁকি হাতছাড়া হয়ে যাবে। আরিমা বোকা বনে আছে, তার সামনে 6 ভেড়ার ছানা গাল ফুরিয়ে বসে আছে। কি আশ্চর্য, এবার তাদের রাগ ভাঙাতে হবে নাকি? চলে গিয়ে ভালোই করেছিলি, ফিরে এলি কেন? বেলা ফোন ঘাঁটতে ঘাঁটতে কথাটা বলল। কারো কোনো টু শব্দ না পেয়ে এক পলক সবার দিকে তাকালো সে। তারপর বোকা বোকা হেসে বলল, না মানে বয়ফ্রেন্ডের সাথে কথা বলছিলাম তো তাই। তাই এসব বলছিস? সারাদিন বয়ফ্রেন্ডের লুঙ্গি ধরে বসে থাকিস, এখন কি? যা তুই। তাতে তোর সমস্যা কই রে অশুভর বাচ্চা? আমার বফ লুঙ্গি পরে না, সে অনেক স্মার্ট, তোর মতো ছেপড়ি না সে। আরিমা সবাইকে থামিয়ে দিল। আরহাম ড্যাব ড্যাব করে সবাইকে দেখছে। কারা এরা? এত কথা কিভাবে বলে? ফারহা দিয়াজকে আরহামের পাশে বসালো। আরহামের চেয়ে দিয়াজ ছোট, মাত্র হাঁটতে শিখেছে বেচারা। আরহাম বাবুটার সাথে খেলতে লাগলো। কিছু সময় পর পর খিলখিলিয়ে হেসে উঠছে আরহাম। আরিমা সেদিকে এক দৃষ্টি তাকিয়ে আছে। আর একটু হলেই এই হাসি খুশি বাচ্চাটাকে হারিয়ে ফেলতো সে নিজের ভুলের জন্য। ভাবতেই বুকটা কেঁপে উঠল আরিমার।
সবাই একবার আরিমার দিকে তাকাচ্ছে তো একবার আরহামের দিকে তাকাচ্ছে। আচ্ছা আরু, বাচ্চাটা কার? কার মানে কি? বাচ্চাটা আমার। কারণ ফারহা আরিমার কথা শুনে বিষম খেল। আরিমার বাচ্চা সে, আর সে জানলো না। আসলে এই বাচ্চা তোর? সিমরানের দিকে রাগি চোখে তাকালো আরিমা। এতে সবাই চুপ। কিছুক্ষণ পর মনির শুধালো, আচ্ছা, বাচ্চাটা তোর মানলাম, বাচ্চার বাবা কোথায়? তোর হাজবেন্ড? আরিমা একবার আরহামের দিকে তাকিয়ে বলল, মারা গেছেন। কত বছর হবে? 4 বছর আগে। উনি মারা গেছেন? প্রশ্নটা করে সবাই একটু নড়ে চড়ে বসলো। আরিমা যেভাবে উত্তর দিচ্ছে মনে হচ্ছে সব সত্যি। আগুনে পুড়ে। কথাটা বলতে আরিমার চোখ থেকে কিছু পানি বেরিয়ে টপকে তার হাতের উপরে স্থান পেল। ততক্ষণে ফায়ান রুমে চলে এসেছে। ফায়ান এসে আরিমার হাত ধরে টেনে নিয়ে গেল। সবাই বোকা বনে আছে। 6 ভেড়ার ছানারা। ফায়ান কোথা থেকে নিয়ে গেল আরিমাকে? নাদিম, সব রেডি তো? ফায়ান কোথায় নিয়ে গেল আরিমাকে? নাদিম মাথা নাড়ালো। এদিকে মোহনা আর সোনালি থমথমে মুখশ্রী নিয়ে সোফায় বসে আছে। জিশান আর দিশা ফায়ানের দিকে হাবলার মতো তাকিয়ে আছে। ফায়ান আরিমাকে সোফায় বসিয়ে দিল। তারপর আরিমার দিকে একটা পেপার এগিয়ে দিয়ে বলল, সাইন করো। আরিমা ভুরুকুসকে বসে আছে। একবার ফায়ানের দিকে তাকাচ্ছেও না। ফায়ান তা দেখে শান্ত কণ্ঠে আরিমার কানের কাছে গিয়ে ফিসফিস করে কিছু বলল। কিয়ৎক্ষণ বাদেই আরিমার চোখ খুশিতে চিকচিক করে উঠল। এত বড় সুযোগ সে কিছুতে হাতছাড়া করতে পারবে না। এত বোকা আরিমা না। ফায়ানের হাত থেকে পেপারটা নিয়ে একবার চোখ বোলালো আরিমা। রেজিস্ট্রি পেপার এটা। আরিমা ঠোঁটের কোণে রহস্যময় হাসি ঝুলিয়ে সাইন করে দিল। আরিমার কাণ্ডে ফায়ান প্রথমে ভড়কালেও নিজেকে ধাতস্থ করে নিল ফায়ান। আরিমার কানে কোনো মধুর বাক্য খুঁজে দেয়নি সে। আরিমার কানে কোনো মধুর বাক্য গুঁজে দেয়নি সে, যার কারণে আরিমা হাসবে। মেয়েটার মনে কি চলছে কে জানে? তাছাড়া ফায়ানের মনে কি চলছে তার খবর কি ফায়ান জানে? সবাই পরপর নিচে এসে হেন কাণ্ড দেখে হতবাক। ফায়ান সবাইকে আরো চমকে দিয়ে বলল, আরিমা আর তার বিয়ে ধুমধাম করে হবে। আগামী শুক্রবার আমাদের বিয়ে আবার হবে। কোনো প্রেস মিডিয়া কেউ যেন বাদ না যায়। আরিমা পুতুলের মতো বসে আছে, এতে তার কোনো হেলদোল নেই। আর হ্যাঁ, বাচ্চাটার দায়িত্ব আমি নিতে রাজি। বলেই হনহন করে বেরিয়ে গেল বাসা থেকে ফায়ান। সবাই ভাবছে ফায়ানের হলোটা কি? তার মনে কি চলছে? যা চলছে তা কি আদৌ ভালো কিছু? এত কিছুর মাঝে কেউ খেয়ালই করেনি আফ্রিদকে, যে মাথা নিচু করে মুখ কালো করে দাঁড়িয়েছে, চোখের কোণে বিন্দু বিন্দু পানির ছাপ। আরিমা আরহামকে নিয়ে বাগানে বসে আছে, দৃষ্টি তার শূন্যে। এদিক সেদিক খেয়াল নেই তার। এই তো কাল তার আর ফায়ানের বিয়ে। আরিমার এতে কোনো প্রকার বাধা নেই। বাধা কিভাবে থাকবে? সে তো এটাই চায়, যা হচ্ছে হোক। সে আরহামের ভবিষ্যৎ চায়। তার জীবন তো রসাতলে চলে গেছে কবেই। তার ছেলের ভবিষ্যতের জন্য আরিমা যা ইচ্ছে তাই করতে পারবে। কি গো মেয়ে, এখানে ছেলে নিয়ে বসে কি করছো? একা একা ভালো লাগে বুঝি? আরিমা একবার দিশার দিকে তাকালো, তারপর মুচকি হেসে উত্তর কাটলো, না ভাবি, আসলে ভিতরে তো প্রচুর লোকজন, তাই সেখানে ভালো লাগছিল না। এটা কোনো কথা? তুমি না বললে কেউ তোমার পাশে ঘেসবে না আরও, কারণ তুমি সোহাজ তো ফায়ান গানের বউ। তোমাকে বিরক্ত করার সাহস কার আছে? আরিমা হেসে দিল। সাথে সাথে দিশাও তার সাথে হাসতে লাগলো। মেয়েটা প্রচুর মজা করে। ভেতরে কাজ চলছে, তাই আরিমা খোলামেলা জায়গায় এসে বসেছিল। হঠাৎ আরিমার একটা কল এলো। আরিমা দিশার কাছে আরহামকে রেখে কিছুটা দূরে গিয়ে দাঁড়ালো। সময় মধ্যরাত, সবাই ঘুমিয়ে কাঁদা। আরিমার বন্ধু মহলের সবাই উপস্থিত এখানে। আরিমাকে যে রুম দেয়া হয়েছে সেখানে সবাই ফ্লোরে আসন পেতে ঘুমিয়ে আছে। সবাই গল্প করতে করতে এখানেই ঘুমিয়ে পড়েছে। আরিমা আরহামকে একবার দেখে নিয়ে আস্তে আস্তে রুম থেকে বেরিয়ে গেল। তারপর সন্তর্পণে মেইন ডোর পেরিয়ে দেয়াল টপকে রাস্তায় এসে দাঁড়ালো। ফুস করে শ্বাস ছাড়ল আরিমা। ভাগ্যিস কেউ দেখেনি। হাতে থাকা ব্যাগ নিয়ে একটা ঝোপের আড়ালে চলে গেল আরিমা। কিছু সময় বাদে সেখান থেকে বেরিয়ে এলো সম্পূর্ণ ভিন্ন রূপে। কালো স্যুট প্যান্ট পরা, তার উপর হুডি চাপানো, বোঝাই যাচ্ছে না ছেলে না মেয়ে। পারফেক্ট লুক। সব রেডি? ইয়েস ম্যাম। আরিমা একটা অন্ধকার ঘরের দিকে এগিয়ে গেল। সামান্য আলো ব্যর্থ হচ্ছে ঘরটাকে আলোকিত করতে। আরিমা গটগট শব্দ তুলে রুমটাতে ঢুকলো।
যেখানে আগে থেকেই একটা লোক আধমরা হয়ে পড়ে আছে। আরিমা লোকটার সম্মুখে দাঁড়ালো। নিশাত মনে হচ্ছে খুব খাতির যত্ন করেছিস। বলেই লোকটার মাথার চুল খামছে ধরল আরিমা। লোকটা উল্টো হয়ে ঝুলছে, রক্ত টপ টপ করে নিচে গড়িয়ে পড়ছে। চুলে জোরে টান লাগাতে লোকটা আরো ব্যথায় কুকিয়ে উঠল। অবশ্যই বেশ তোষামত করেছি বেচারাকে, তবে মুখ ফুটে কিচ্ছু বলছে না, মনে হচ্ছে মেয়েদের রোল প্লে করছে। আরিমা নিশাতের দিকে মুখ ঘুরিয়ে তাকাতেই বলল, কপাল ফাটে তবু মুখ ফোটে না। শাট আপ। নিশাত ভদ্র ছেলের মতো মুখে আঙুল দিয়ে চুপ হওয়ার অভিনয় করে দাঁড়িয়ে আছে। বলেনি তো কি হয়েছে, বলবে? নে বল, কেন আমার কলেজের উপর হাত দিয়েছিস? আমি কিছু জানি না, এটা শুধুই অ্যাক্সিডেন্ট ছিল ম্যাম, মাফ করে দেন প্লিজ, আমি ইচ্ছা করে করিনি ম্যাম। বলেই কাঁদতে লাগলো লোকটি। আরিমার বেশ মায়া হলো, ইচ্ছে করছে নিশাতের ঘাড় মোটকে দিতে। এদিকে আরিমার চাহনি দেখে নিশাত ঢোক গিলল। নিশাত, এত বড় ভুল কি করে করলি তুই? শালাকে এখনো জীবিত রেখেছিস কেন? আরিমার এহেন কথায় সবাই ভ্যাবাচাকা খেয়ে গেল। লোকটা আবার ভ্যা ভ্যা করে কাঁদতে লাগলো। তুই জানিস না তুই কার কলেজে হাত দিয়েছিস? কি ভেবেছিস আমি চিনতে পারবো না তোকে? খুব ভালোভাবে তোকে আমি চিনি। তুই বলবি নাকি আমি আঙ্গুল বাঁকা করব? বলেই আরিয়া ঠাস করে পরপর কয়েকটা ঘুষি বসিয়ে দিল লোকটার মুখে। নিশাত, মেয়েটাকে ভিতরে নিয়ে আয়। নিশাত গিয়ে একটা বাচ্চা মেয়েকে ধরে নিয়ে আসলো। মেয়েটা নিশাতের কোল থেকে বাবা বাবা বলে কাঁদতে লাগলো। লোকটা অসহায় চোখে একবার তার মেয়ের দিকে তাকালো, তারপর বলল, ম্যাম আমি সব বলছি, আমার সত্যিই কোনো দোষ নেই, আমাকে অনেক টাকা দিয়েছিল তারা, আমি অসহায় ছিলাম, আমার মা অনেক অসুস্থ ছিল, তার অপারেশনের জন্য অনেক টাকা লাগতো, আমার কোনো দোষ নেই ম্যাম। বলেই কাঁদতে লাগলো লোকটা। আরিমা এমনিতেও বাচ্চাটার কোনো ক্ষতি করতো না। নিশাত, লোকটাকে বাড়ি পাঠিয়ে দে, সাথে কিছু টাকা। হ্যাঁ কি বলিস এসব? যা বলছি তাই কর, আর আমি গেলাম। কাল ঠিক টাইমে খানবাড়ি চলে আসিস। খান ভেলায় তুফান উঠছে। তার রুমের সব জিনিস একটা একটা করে ভেঙে ফেলেছে। রাগে তার চল শক্ত হয়ে এসেছে। বাইরে থেকে কেউ দরজা ধাক্কা দিয়েও তার মন গলাতে পারছে না। ফায়ানের বাবা ফিরোজ খান আর তার বড় ভাই জাভেদ খান বাসায় এসেছে। তারা শুনেছে তাদের ছেলের নাকি বিয়ে, তাই হন্তদন্ত হয়ে ছুটে এসেছে। কাকে বিয়ে করছে ফায়ান তাদের একবার জানায়নি, কিন্তু এখানে এসে দেখে ঘটনা উল্টো। মেয়ে বাসায় নেই, পালিয়ে গেছে। তাই ফায়ান ঘরে ভাঙচুর করছে। হ্যালো নাদিম। ভাই আপনি দরজা খুলছেন না কেন? জলদি আমার রুমে এসো। দরজা না খুললে কিভাবে যাব? কাঁদো কাঁদো ভঙ্গিতে কথাটা বলল নাদিম। আরে ছাগল কোথাকার, বেলকনির দরজা খোলা আছে, পাশের রুম থেকে লাফ দিয়ে আসো। ভাই এত বড় রিস্ক? তুমি এখন না আসলে তোমাকে আরিমা কিডন্যাপের কেসে জেলে পুরে দেবো। নাদিম তৎক্ষণাৎ ফোন কেটে নাউজিবিল্লাহ আস্তাগফিরুল্লাহ বলে পাশের রুম থেকে ফায়ানের রুমে গেল। ধপ করে কিছু পড়ার শব্দ পেয়ে ফায়ান ব্যালকনিতে গিয়ে দেখলো নাদিম কাত হয়ে পড়ে আছে। ফায়ান নাদিমকে টেনে তুলল। আসলেই গাধা তুমি, বিয়ের কোনো আয়োজন যেন নষ্ট না হয়, সবাই বিয়ের কার্যক্রম করতে থাকো, সঠিক সময়ে বিয়ে হবে, তোমরা মজা করো, মাস্তি করো, আমি আসছি। ফিরোজ খান ছেলেকে বলল, কোথায় যাচ্ছিস বাবা? মেয়েটা পালিয়ে গেছে তো। ফায়ান এক পলক আরহামের দিকে তাকালো। বেচারা তার মাম্মার জন্য কাঁদতে কাঁদতে দুর্বল হয়ে পড়েছে। বাবা মনে করো আমি বউ আনতে যাচ্ছি, সঠিক সময়ে চলে আসব। বলেই ফায়ান নাদিমকে নিয়ে বেরিয়ে এলো বাসা থেকে। নিজের কাজ নিজের হাতেই করবে সে। এদিকে বন্ধু মহলের ভাবনা জুড়ে শুধুই আরিমা আর আরিমা। সে কিছুতেই আরহামকে রেখে কোথাও যাওয়ার মেয়ে না। কিছু তো রহস্য আছে এখানে। ফায়ান গাড়ির স্টিয়ারিং এর উপর মাথা রেখে চোখ বন্ধ করে আছে। এমন কোনো জায়গা নেই যেখানে আরিমার খোঁজ করেনি সে। বরাবরের মতোই সে হতাশ। স্যার কোথাও পেলাম না ম্যামকে, তাহলে কি ম্যাম নিজে থেকে নিখোঁজ? ফায়ান বেশ বিরক্ত হলো নাদিমের কথায়, কিন্তু আপাতত চুপ আছে সে। কিছু ভাবছে ফায়ান। ও শিট বলে ফায়ান একটা ঘুষি দিল সিটে। এত বড় মিস্টেক কিভাবে হতে পারে তার? আরিমার লাস্ট লোকেশন চেক করো। করেছি ভাই, আপনাদের বাসার সামনে যে মোড় আছে ওখানে এসে থেমেছে। আগে বলনি কেন? ফায়ানের স্বর শান্ত, কিন্তু কথাগুলো ভয়ঙ্কর শোনাচ্ছিল। নাদিম ঢোক গিলল। ভাই ভুলে গিয়েছিলাম, আমি ভাবছিলাম ওটার দরকার হলে আপনি জিজ্ঞেসই করতেন। আজকাল খুব বেশি বোঝা শুরু করেছো দেখছি। হ্যাঁ, নাদিম মাথা নিচু করে চুপ হয়ে থাকলো। এখানে বেশি কিছু বলা মানেই নিজের পায়ে নিজে কুড়াল মারা। গাড়ি ঘোরাও, মোড়ের কাছে গাড়ি থামাবে, যেখানে লোকজন কম, ফাস্ট। আরিমা থম ধরে বসে আছে একটা ছোট্ট কুটিরে। দিনের বেলাতেও অন্ধকার লাগছে ঘরটা।
বাহির থেকে কিঞ্চিত সূর্যের আলো কুটিরের দেয়ালে এসে স্থান পেয়েছে। আচ্ছা, এখন কয়টা বাজে? তার কাছে ঘড়ি নেই, না আছে ফোন, সবকিছু রাতেই নিয়ে নেওয়া হয়েছে। আরিমা বসে বসে ফায়ানের অপেক্ষা করছে কখন আসবে নেতা সাহেব। তার বিশ্বাস ফায়ান তাকে খুঁজতে আসবেই, কারণ এতে তার স্বার্থ রয়েছে। বাহ, এত সুন্দর করে বসে বসে কি ভাবছো? নিশ্চয়ই আমার কথা। বেশি ভেবো না পাখি, আমি তোমার সাথেই আছি। আরিমা লোকটার দিকে শান্ত ভঙ্গিতে তাকালো। এভাবে দেখো না পাখি, আমি যে কন্ট্রোললেস হয়ে পড়ি। আরিমা নিশ্চুপ। চিন্তা করো না সোনা, কিছুক্ষণ পরেই আমাদের সন্তানকে আমাদের কাছে নিয়ে আসার ব্যবস্থা করব। আরিমা এবার খেকিয়ে উঠল। খবরদার, আমার ছেলে দিকে তুমি তোমার নোংরা হাত বাড়াবে না। আরহাম আমার ছেলে, আমি তার বাবা, আমি তার মা। তোমার মতো অসভ্য নর্দমার কীট কখনোই কারো বাবা হওয়ার যোগ্যতা রাখে না রাজ। ইস জান পাখি, তোমার মুখে আমার নাম এতটা চুইট শোনায় কি বলবো। আরেকবার ডাকো না সোনা। চুপ করো তুমি। আমাকে এখানে আনার উদ্দেশ্য যেটা, সেটা কখনোই পূরণ হবে না। নেতা সাহেব এসে আমাকে নিয়ে যাবে, অপেক্ষা করো। না গো, কীভাবে উদ্দেশ্য পূরণ করতে হয় তা রাজ ভালোভাবেই জানে। সোজা আঙ্গুলে ঘি না উঠলে রাজ আঙ্গুল বাঁকাতে জানে, তাও খুব জঘন্যভাবে। বলেই রাজ কিটকিট করে হাসতে লাগলো। আরিমার শরীর রাগে থরথর করে কাঁপছে, তার গা গুলিয়ে আসছে। আরিমার ভাবতেও ঘৃণা লাগে, একসময় সুদর্শন যুবকের হাসি তার বক্ষস্থল আন্দোলিত হতো। আরিমা নিজেকে সামলে নিয়ে বলল, দেখো রাজ, তোমার যত দেনা পাওনা রাগ ক্ষোভ আছে সব আমার প্রতি। এর মাঝে ছেলেটাকে টেনে এনো না প্লিজ, ও একটা বাচ্চা। তো ও আমার ছেলে, আর আরহামের শরীরে আমার রক্ত বইছে। আমার ছেলেকে আমি পেতেই পারি।